রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণ নিয়ে আবার নতুন করে কথাবার্তা হচ্ছে। আমি যখন এই ভিডিও করছি তখন পর্যন্ত রাষ্ট্রপতিকে অপসারণ করা হয়েছে বা তিনি চলে গেছেন বা পদত্যাগ করছেন এ ধরনের কোনো খবর নেই। গত ১ বছর ধরে যারা বিপ্লব করেছেন তারা এবং যারা আওয়ামী বিরোধী শক্তি তারা এক বাক্যে একযোগে বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনার দোসর এবং শেখ হাসিনার পাওয়ার হাউস রাষ্ট্রপতিকে শপথে রাখাটা ঠিক হবে না। ১ ২ নম্বরে তারা বলার চেষ্টা করছেন যে এই রাষ্ট্রপতির পদে থেকে তিনি যেভাবে ক্ষমতার ব্যালেন্স করছেন এবং যেভাবে আওয়ামী লীগের ফিরে আসার একটা পথ তিনি খোলা রেখেছেন, জরুরি অবস্থা জারি এবং সেনা শাসন ক্যান্টনমেন্টের একটা মেলাবন্ধন হিসেবে যেভাবে বঙ্গভবন কাজ করছে, এটা বিপ্লবের সমস্ত উদ্দেশ্য নস্যাৎ করে দিচ্ছে। কাজেই এই মুহূর্তে যদি বিপ্লবকে সফল করতে হয়, ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাধীনভাবে কাজ করার জন্য তাকে যদি ব্যাকবোন অর্থাৎ মেরুদণ্ড সোজা করতে হয়, তাহলে চুপ্পু সাহেবকে তাড়াতে হবে। আরও বলা হচ্ছে, বিশেষ করে ফরহাদ মাজহার সাহেবদের মতো যারা লোকজন, সংবিধান ছুঁড়ে ফেলতে হবে এবং রাষ্ট্রপতি চুপ্পুর অধীন যে শপথ নেওয়া হয়েছে এবং সেই শপথে যেভাবে সংবিধানের কথা বা সুপ্রিম কোর্টের রেফারেন্সের কথা বলা হয়েছে সব ছুঁড়ে ফেলে দিতে হবে, নতুন করে শপথ নিতে হবে, বিপ্লবী সরকার ঘোষণা করতে হবে। এছাড়া এই সরকারের মুক্তি নেই এবং দেশের কোনো উন্নয়ন নেই। এ সকল পরস্পর বিরোধী কথাবার্তার কারণে আমরা প্রায় শুনতাম যে আজ চুপ্পু সাহেব চলে যাবেন, কাল ওটা হবে, পরশু দিন ওটা হবে। আবার কেউ কেউ হয়তো আওয়ামী লীগের ফিরে আসার, সেনা শাসন, জরুরি অবস্থা জারি হওয়ার নানা রকম গুজব বিভিন্ন সময় ছড়িয়েছেন। আমরা দেখেছি চুপ্পু সাহেবের পদত্যাগের জন্য ছাত্ররা দাবি করেছে, বিপ্লবীরা দাবি করেছে, বিভিন্ন সংগঠন বঙ্গভবনের সামনে তারা অবস্থান নিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত হয়নি। আমরা দেখেছি যে রাষ্ট্রপতির যে অপসারণ, এটা বিএনপি সমর্থন করেনি, ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা সরকার তারা এই দাবি থেকে পিছিয়ে আসতে তারা বাধ্য হয়েছে। আমরা দেখেছি যে রাষ্ট্রপতিকে রক্ষার জন্য সেনাপ্রধানের চেষ্টা ছিল। এই কারণে যারা বিপ্লবী বা যারা সরকার চালনা করছে তারা এই বিষয়টি নিয়ে তারা সামনে এগোতে পারেনি। কিন্তু সাম্প্রতিক সময় হঠাৎ কি হলো, সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে গেছে। যে ভাষা, যে শব্দ, যে কথা আমরা শুনছি রাজনৈতিক নেতৃবৃন্দের মুখ থেকে, এটা রীতিমতো আতঙ্কিত হওয়ার মতো। জুলাই ঘোষণা দেয়া হয়েছে আর জুলাই সনদ স্বাক্ষরের জন্য প্রস্তুত করা হয়েছে। এখন জুলাই সনদ স্বাক্ষর হওয়ার পরে সরকার কি একটা বিপ্লবী সরকার হবে? এবং সেক্ষেত্রে সংবিধান থেকে শুরু করে যা কিছু আসে সবকে তছনছ হয়ে যাবে। এই গেল ১। ২ নম্বর হলো যে নির্বাচন অনেক পরের কথা। এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির যে সম্পর্ক, এই সম্পর্কটা কি কন্টিনিউ করবে? অথবা ক্যান্টনমেন্ট যেভাবে গণভবনের রক্ষার ব্যাপারে ভূমিকা রাখেনি, কিন্তু তারা যেভাবে বঙ্গভবন রক্ষার ব্যাপারে দৃঢ়তা দেখিয়েছে, ওটা কি শেষ পর্যন্ত থাকবে? এ সকল বিষয় নিয়ে যখন আলাপ আলোচনা হচ্ছে তখন হঠাৎ করে জানা গেল যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের হুকুমে, অবশ্য টেলিফোনিক হুকুম, কোনো যাকে বলা হয় অফিস অর্ডার নয়, তাহলেও বিশ্বের বিভিন্ন দেশে যে অফিসগুলো রয়েছে, আমাদের মিশনগুলো রয়েছে, আমাদের রাষ্ট্রদূতের অফিসগুলো রয়েছে, সেখান থেকে অচিরে ইমিডিয়েটলি রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আর এটা দেশের প্রধানতম গণমাধ্যমে আসার সঙ্গে সঙ্গেই সবাই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে তাহলে কি রাষ্ট্রপতি অপসারিত হচ্ছেন? তার জায়গা থেকে নতুন রাষ্ট্রপতি আসবে, নাকি নতুন কিছু একটা হচ্ছে যেখানে মানে এখন যে পুরো শাসনতান্ত্রিক ব্যবস্থা, সাংবিধানিক ব্যবস্থা, এখন যে সরকারের যে স্ট্রাকচার রয়েছে সেগুলো সব তছনছ হয়ে যাচ্ছে, নতুন কিছু হচ্ছে।
আর যদি নতুন কিছু হয় তাহলে সেক্ষেত্রে কি নির্বাচন হবে নাকি নির্বাচন হবে না, কি হচ্ছে দেশে? ফলে এই যে রাষ্ট্রপতিকে অপসারণ করা হচ্ছে বা হবে, রাষ্ট্রপতির ছবি নামিয়ে দেওয়া হচ্ছে বা হবে, এই ঘোষণার পরে পুরো দেশ আতঙ্কিত। রাস্তাঘাটে ভিড় কমে গেছে, মানুষের মধ্যে নীরবে ফিসফিসানি শুরু হচ্ছে, এবং আমরা যারা কন্টেন্ট তৈরি করছি আমরা মানুষের ভয় এবং আশা আকাঙ্ক্ষার এই কথাগুলো তুলে ধরতে পারছি, কিন্তু আমরা আসলে কিছু জানি না। তো এই বিষয়গুলো নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। আমার কাছে মনে হচ্ছে যে পরিস্থিতি স্বাভাবিক নেই, কোত্থেকে যে বাতাস প্রবাহিত হচ্ছে বোঝা যাচ্ছে না। আজকে দেখলাম যে উত্তরবঙ্গে তিস্তা প্রকল্প, যে প্রকল্প শেখ হাসিনার জামানাতে শেখ হাসিনা গ্রহণ করেছিলেন, মূলত ভারতের সঙ্গে যখন তার সম্পর্ক তলানিতে চলে যায় তখন এখানে চীনা বিনিয়োগ 12,000 কোটি টাকার একটা প্রকল্প শেখ হাসিনা পাশ করে ফেলেছিলেন এবং চীন 10 পায়ে দাঁড়িয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে সেটা ফাইলবন্দি তিনি করেন ভারতের চাপে, তিনি সেটা করতে পারেননি। ওই সময়টাতে আমি বলেছিলাম যে শেখ হাসিনা এই যে দ্বিধাদ্বন্দ্ব ভুগছে ভারতের সাথে, এটি তার জন্য ঠিক হচ্ছে না। তার চীনা কর্তৃত্ব মেনে নেওয়া উচিত এবং চীনের সঙ্গে তার একটা সমঝোতা করা উচিত। তো সেই যে প্রকল্পটি এখন নতুন করে বাস্তবায়িত হচ্ছে বলে রেজওয়ানা হাসান তিনি বলেছেন আজকের খবরে সেটার প্রধান শিরোনাম। ইট মিনস যে চীন এখানে এগিয়ে আসছেন এবং ভারতকে এখন বর্তমান সরকার দুই পয়সা দিয়ে পাত্তা দিচ্ছেন, এবং চীন যদি এখানে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করে তাহলে সেই প্রকল্প বাস্তবায়ন করার জন্য চীনের একটা মিলিটারি ইউনিট থাকবে উত্তরবঙ্গে, এবং সৈয়দপুরে যে বিমানবন্দর নির্মাণের কথা আমরা শুনেছিলাম, যেটা ভারতকে সরাসরি চ্যালেঞ্জ জানানো চীনের অর্থায়নে, সেটাও হবে। আর সেটার অ্যাগেনস্টে ভারত যে সৈন্য সমাবেশ করেছে নদীর ওপারে, সীমান্তের ওপারে, সেটা নিয়ে যে কি হয় বলা যাচ্ছে না। ওদিকে ভারত বারবার যুদ্ধের কথা বলছে, ভারতের সেনাপ্রধান যুদ্ধের কথা বলছে। সেই যুদ্ধ কি পাকিস্তানের সাথে না বাংলাদেশের সাথে, এটা এখন ভাববার সময় এসে গেছে এই চূড়ান্ত মুহূর্তে যখন রাষ্ট্রপতিকে নিয়ে টানা হেঁচড়া হচ্ছে। নাম্বার 1। নাম্বার 2 হলো অলনেস হার্ডেন, যারা কিংস পার্টি এনসিপি, তাদের নেতৃবৃন্দ সরাসরি সেনাবাহিনীকে চ্যালেঞ্জ জানাচ্ছে। তারা সরাসরি সেনাবাহিনীর যে একটি সেনাপ্রধানের নয়, যাকে বলা হয় এখানে ডিজিএফআই, যেটা সেনা গোয়েন্দা সংস্থা নয়, একটা প্রধানমন্ত্রীর একটা বিশেষ বা রাষ্ট্রপতির, যখন রাষ্ট্রপতি শাসিত সরকার থাকে বা যখন প্রধানমন্ত্রী শাসিত সরকার থাকে, তখন 3 বাহিনী থেকে লোকজন এনে অনেকটা র্যাবের মতো করে একটা গোয়েন্দা সংস্থা, বাংলাদেশের ডিজিএফআই, পাকিস্তানের আইএসআই এর মতো। কিন্তু আইএসআই বা রয়ের মতো এরা না, এরা যত মাতব্বরি দেখায় বাংলাদেশে দেখায়, এবং পুরো রাজনৈতিক অঙ্গন কলুষিত করা এবং রাজনীতিবিদদেরকে প্যাদানি দেওয়া, মিডিয়া নিয়ন্ত্রণ করা, প্রধানমন্ত্রী কান ভারী করা এবং একটার পর একটা প্যাচ লাগানো, এই কাজগুলো ডিজিএফআই সেই 80-র দশক থেকে করেছে। 86 সালে নির্বাচন ডিজিএফআই করেছে, এবং ওই সময়টাতে আওয়ামী লীগরা আনা, আওয়ামী লীগের টাকা পয়সা দেওয়া, লেনদেন করা, সিল পিটানো থেকে শুরু করে যা কিছু সাজানো গোছানো নির্বাচন, 86 নির্বাচন ডিজিএফআই করেছে। আর 88-র যে নির্বাচনটা একদম 100% ডিজিএফআই করেছে, এতে কোনো সন্দেহ নেই। 2014, 2018, 2024 এই পুরো 3টি নির্বাচনের মাস্টার প্ল্যানার এবং যত এখানে অঘটন সব কিছু ডিজিএফআই করেছে। এবং বলা হয়ে থাকে আয়নাঘর তারা তৈরি করেছে, বলা হয়ে থাকে এখানে ভারতের রয়ের একটা অফিস ছিল এবং রয়ের কর্মকর্তারা ডিজিএফআই অফিসে বসে শেখ হাসিনা সর্বনাশ করেছে, বাংলাদেশকে গান করে দিয়েছে। বিএনপি জামাত থেকে শুরু করে যত অঘটন এই বাংলাদেশে ঘটেছে, অল ক্রস ফায়ার, সেখানে ডিজিএফআই নেতৃত্বে এনএসআই, র্যাব এই কাজগুলো করেছে, এটা সবাই জানে। তো ওই সময়টাতে যারা বড় বড় কর্তা ছিল, যারা অনেকে রিটায়ার্ড করেছে, তারা সবাই পালিয়েছে। এদের কারোর বিরুদ্ধে 1000 কোটি টাকা, কারোর বিরুদ্ধে 100 কোটি টাকা লোপাটের অভিযোগ, অনেকে পালিয়ে আছেন, অনেকে দেশ ছেড়ে পালিয়েছেন, অনেকে হয়তো গ্রেপ্তার হয়েছেন, সেনা হেফাজতে হয়তো থাকতে পারেন, আমরা জানি না। আবার এত কিছুর পরেও এই বর্তমান জামানাতে ডিজিএফআইয়ের যে অতীত কর্মকাণ্ড সেটা যে বন্ধ আছে, এটা কিন্তু বলা যাচ্ছে না।
এনসিপির লোকজন সন্দেহ করছে যে ডিজিএফআইয়ের মধ্যে বিভিন্ন যে টিম রয়েছে সেই টিমগুলোর একটি অংশ হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে বুদ্ধি দিচ্ছে, অপর অংশটি শেখ হাসিনাকে পুনর্বাসন করার চেষ্টা করছে, অপর অংশটি জামাতকে মদত দেওয়ার চেষ্টা করছে, এবং প্রায় সব অংশ তারা এনসিপিকে মানে যাকে বলা বিপথে নিচ্ছে, এনসিপির বিরুদ্ধে লেগেছে। এটাই এনসিপির নেতৃবৃন্দ মনে করছে। এই কারণে এনসিপি তাদের যে ভয়েস রয়েছে, তাদের শক্তি রয়েছে, তারা সর্বশক্তি এখন নিয়োগ করেছে ডিজিএফআইয়ের বিরুদ্ধে।